প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি হাজির হয়েছি রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে। গুণগত রসায়নের পরমাণুর গঠন সম্পর্কিত বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে আমি আজকে আলোচনা রাখব। সাথে আছি আমি মোহাম্মদ সাইদ হোসেন, সহকারী অধ্যাপক, রসায়ন বিজ্ঞান বিভাগ, মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ, ভৈরবা, মহেশপুর, ঝিনাইদহ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টেইন কর্তৃক প্রোটন আবিষ্কার এবং 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার জে থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কার পরমাণুর গঠন সম্পর্কে রসায়ন বিজ্ঞানের এক নবদিগন্তের সূচনা হয়। তো এর পরপরই 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার জে থমসন পরমাণুর গঠন সম্পর্কে যে মডেল প্রকাশ করেন তা রসায়ন বিজ্ঞানে প্লাম পুডিং মডেল নামে পরিচিত। তো বিজ্ঞানী থমসনের এই প্লাম পুডিং মডেল সম্পর্কে আরও নিশ্চিত প্রমাণের উদ্দেশ্যে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে পরমাণুর গঠন নিয়ে একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। এর কিছুদিন আগেই আবিষ্কার হয়েছিল আলফা কণা। তো আলফা কণার পরিচয় হলো হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন সরিয়ে নিলে যে হিলিয়ামের নিউক্লিয়াসটুকু অবশিষ্ট থাকে তাই হলো আলফা কণা। অর্থাৎ আমরা বলতে পারি আলফা কণা হলো দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। এখানে একটা কথা বলে রাখা দরকার, যেহেতু হিলিয়াম একটি নিষ্ক্রিয় মৌল এবং অত্যন্ত ক্ষুদ্র পরমাণু, হিলিয়ামের পরমাণুটি অত্যন্ত ক্ষুদ্র, তাই হিলিয়ামের পরমাণু থেকে কখনোই দুইটা ইলেকট্রনকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। এখন তাহলে কথা হলো আলফা কণার পরিচয়ে কেন আমরা হিলিয়াম পরমাণুর কথা নিয়ে আসলাম। আসলে আলফা কণা উৎপন্ন হয় বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় ইউরেনিয়াম, তেজস্ক্রিয় রেডিয়াম ইত্যাদি পরমাণুর থেকে। বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়ার বিভাজনের ফলে সেখান থেকে দ্রুতগতি সম্পন্ন দ্বিধনাত্মক চার্জযুক্ত কণা বের হয়ে আসে, যেটা কিনা দেখতে হিলিয়াম নিউক্লিয়াসের অনুরূপ। তাই আমরা সহজে বোঝার জন্য বলে থাকি হলো আলফা কণা দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যদি দুইটা ইলেকট্রনকে সরিয়ে নেওয়া যেত তাহলে হিলিয়াম পরমাণুতে যে অংশটুকু অবশিষ্ট থাকতো আলফা কণাটা দেখতে ঠিক ওই রকমই হতো। তাই আমরা আলফা কণার পরিচয়টাকে এইভাবে দিয়ে থাকি। সুতরাং আমরা বলতে পারি আলফা কণা একটা দ্বিধনাত্মক চার্জযুক্ত কণা, যেটাকে আমরা এইভাবে দেখাতে পারি হিলিয়াম 2+ আয়ন। তো যেহেতু আলফা কণা হলো হিলিয়াম 2+ আয়ন, সুতরাং এর নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই দুইটা প্রোটন আছে এবং দুইটা নিউট্রন আছে, অর্থাৎ এর ভর সংখ্যা দাঁড়াবে হলো 4। প্রকৃতপক্ষে আলফা কণা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এক ধরনের কণা এবং আমরা এর গতিবেগ সম্পর্কে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে আলফা কণার গতিবেগ হলো 1 × 10⁻⁷ হতে 2.5 × 10⁻⁷ পর্যন্ত। অর্থাৎ আমরা মোটামুটিভাবে বলতে পারি প্রায় আলোর বেগের কাছাকাছি।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চলো তাহলে আমরা এখন দেখে নিই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কেমনভাবে করেছিল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে তার এই পরীক্ষা চালনা করার জন্য সে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছিল তা হলো একটা লেডের ব্লকের ছিদ্রের মধ্যে রাখা তেজস্ক্রিয় রেডিয়াম, যে তেজস্ক্রিয় রেডিয়াম থেকে মূলত আলফা কণা বের হচ্ছিল, অর্থাৎ আলফা কণার উৎস হিসাবে এখানে তেজস্ক্রিয় রেডিয়াম ধাতুকে ব্যবহার করা হয়েছিল। এরপরে সে ব্যবহার করেছিল একটা অত্যন্ত পাতলা স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতের পুরুত্বটা কেমন ছিল? পুরুত্বটা ছিল এরকম 0.0004 সেন্টিমিটার। এটাকে আমরা সহজে বোঝার জন্য বলতে পারি যে স্বর্ণের পরমাণুগুলোকে যদি আমরা এইভাবে পাশাপাশি সাজাতে পারতাম তাহলে যেরকম একটা পরমাণুর স্তর তৈরি হতো, এই স্বর্ণের পাতটা আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি এরকম পুরুত্বের। তৃতীয়ত এখানে ব্যবহার করা হয়েছিল জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত একটা পর্দা। আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত একটা পর্দা স্বর্ণের পাতের চারিদিকে ঘিরে স্থাপন করা হয়েছিল। এখানে একটা কথা বলে রাখা দরকার, এখানে জিঙ্ক সালফাইড পদার্থটাকে কেন পর্দার উপরে ব্যবহার করা হয়েছিল? কারণ জিঙ্ক সালফাইড যৌগটা এমন ধরনের একটা যৌগ যে যৌগের উপরে যদি কোনো তেজস্ক্রিয় এবং দ্রুতগতি সম্পন্ন কণা এসে আঘাত করে তাহলে ওখানে একটা ওই পর্দাটা বা ওই পদার্থটা দীপ্তিময় হয়ে ওঠে, অর্থাৎ ওখানে অনুপ্রভার সৃষ্টি হয়। আর সেই কারণে এখানে জিঙ্ক সালফাইডের আস্তরণ ব্যবহার করা হয়েছিল। এই ছিল মোটামুটি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপকরণ সমূহ। অতঃপর বিজ্ঞানী রাদারফোর্ড ওই লেডের ব্লকে রক্ষিত তেজস্ক্রিয় রেডিয়াম থেকে নির্গত আলফা কণাকে আলফা কণাকে স্বর্ণের পাতের উপরে নিক্ষেপ করল। অতঃপর সে দেখতে পেল ওই আলফা কণা সমূহ এর অধিকাংশ আলফা কণাই স্বর্ণের পাত ভেদ করে সোজাসুজি জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দার উপরে যেয়ে আঘাত করছে। তিনি আরও পর্যবেক্ষণ করলেন যে কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করে এই বরাবর যেয়ে জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দার উপরে আঘাত করছে, অর্থাৎ অল্প কিছু সংখ্যক আলফা কণা তার গতিপথ পরিবর্তন করে নিচ্ছে। তিনি সর্বশেষ যেটি পর্যবেক্ষণ করলেন সেটি হলো খুব কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজা স্বর্ণের পাতে আঘাত করে পিছনের দিকে অর্থাৎ উল্টা দিকে ফিরে এসে জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দায় আঘাত করছে। এই 3 ধরনের ঘটনা বিজ্ঞানী রাদারফোর্ড পর্যবেক্ষণ করলেন। এখন আমরা দেখে নিই যে এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কি সিদ্ধান্তে উপনীত হলেন। যেহেতু অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে সোজা জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দায় যে আঘাত করছে, এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, তবে এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইলেকট্রন সমূহের ভর আলফা কণার তুলনায় অতি নগণ্য হওয়ার কারণে ইলেকট্রন সমূহ আলফা কণার গতিবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। যেমন এটাকে আমরা বোঝার জন্য এমন একটা উদাহরণের কথা বলতে পারি যে যদি আমি কোথাও এক মুঠো পাউডারকে যদি আমি এভাবে উড়িয়ে দিই বা একটা ধোঁয়ার সৃষ্টি করি এবং তার ভিতর দিয়ে একটা মার্বেলকে আমি ছুঁড়ে দিই, তাহলে ওই ধুলোর কণা বা পাউডারের কণাগুলো যেমন মার্বেলের গতিপথকে পরিবর্তন করতে পারে না, ঠিক তদ্রূপভাবে পরমাণুর ভিতরে অবস্থিত ইলেকট্রন সমূহ
আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড আরও সিদ্ধান্তে আসেন যে যেহেতু অল্প কিছু সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করছে, সুতরাং এই আলফা কণাগুলো হয়তো কোনো ধনাত্মক চার্জযুক্ত বস্তুর পাশ দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় তারা বিকর্ষণজনিত কারণে দিক পরিবর্তন করে একটু অন্যদিকে ঘুরে গিয়েছে। তৃতীয়ত, বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্ত নিলেন যে যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে, এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে ওই আলফা কণাটা নিশ্চয় এমন কোনো বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে যেটি অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত। এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে আমরা বলতে পারি, যদি ওই জায়গাটা বা ওই বস্তুটা অত্যন্ত ক্ষুদ্র না হয়ে অনেক বড় হতো, তাহলে অন্তত 20,000-এর মধ্যে একটা না হয়ে অসংখ্য আলফা কণা সেখানে সংঘর্ষে লিপ্ত হতো এবং পিছন দিকে ফিরে আসতো। তো যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ 20,000-এর মধ্যে একটি আলফা কণা সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সোজা বিপরীত দিকে ফিরে এসেছে, সুতরাং ওই জায়গাটিও অত্যন্ত ক্ষুদ্র। দ্বিতীয়ত হলো, ওই জায়গাটি ধনাত্মক হবে। এর কারণ হলো আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, সুতরাং ওই বস্তুটিও ধনাত্মক চার্জযুক্ত, আর তাই ধনাত্মক চার্জযুক্ত দুইটা বস্তুর মধ্যে পরস্পর বিকর্ষণের কারণেই আলফা কণা বিপরীত দিকে ফিরে এসেছে। এবং যেহেতু অত্যন্ত ভারী বলা হয়েছে, এর কারণ আলফা কণা যেহেতু সংঘর্ষে লিপ্ত হয়ে ওই বস্তুটাকে ঠেলে পিছনের দিকে সরিয়ে নিয়ে না যেয়ে নিজেই পিছন দিকে সরে এসছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে পরমাণুর ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গাটি অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত। বিজ্ঞানী রাদারফোর্ড এই অত্যন্ত ক্ষুদ্র, ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত ওই জায়গাটার নামকরণ করল নিউক্লিয়াস। সর্বশেষ, ইলেকট্রনের অবস্থান, সংখ্যা এবং পরবর্তীতে আলফা কণার গতিপথের আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি পরমাণুর আকারের সাথে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে একটা আকারগত সম্পর্ক স্থাপন করেন। এবং এই সম্পর্কটা এরকম যে একটা পরমাণুর তুলনায় ওই পরমাণুর নিউক্লিয়াসের আকার মোটামুটিভাবে 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। অর্থাৎ আমরা সাধারণভাবে চিন্তা করতে পারি, বা এটা সহজভাবে বললে আমরা এরকমভাবে বলতে পারি যে একটা পরমাণুর ব্যাস যদি 1,00,000 সেন্টিমিটার হয়, অর্থাৎ 1,00,000 সেন্টিমিটারকে আমরা একটু বিশ্লেষণ করলে যে 1 কিলোমিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াসটি হবে 1 সেন্টিমিটার, অর্থাৎ 1,00,000 ভাগের 1 ভাগ। তো এই তুলনামূলক আলোচনা থেকে তোমরা বুঝতেই পারছো যে একটা সমগ্র পরমাণুর তুলনায় ওই পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র জায়গা দখল করে আছে। তো এই ছিল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে সিদ্ধান্তসমূহ। এখান থেকে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে? এখান থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সংক্রান্ত চিত্র দেওয়া থাকতে পারে এবং সেখান থেকে প্রশ্ন থাকতে পারে যে রাদারফোর্ডের নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করো, অথবা সরাসরি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিই, যেটি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাকে আমাদের কাছে আরও সহজ করে তুলবে। Rutherford's alpha scattering experiment. The credit for the discovery of the nucleus of an atom goes to a British physicist, Lord Ernest Rutherford. Shown here is the diagrammatic view of the famous gold foil experiment conducted by Lord Rutherford. The radioactive source, rich in alpha particles,
was kept in a thick lead block with a narrow opening. The alpha particles were confined to a narrow beam by passing them through a lead sheet with a slit. An extremely thin foil of gold was bombarded with these fast-moving alpha particles. The scattered alpha particles were detected using a rotatable detector, which has a microscope and is screen-coated with zinc sulfide. The whole experimental setup was placed in an evacuated chamber to prevent scattering by the air molecules. These striking particles caused scintillations on the screen. Based on the observations, Lord Rutherford deduced these conclusions. As most of the alpha particles pass through the gold foil without any deflection, most of the space within the atoms is empty. As some of the alpha particles were deflected by large angles, they must have approached some positively charged region responsible for the deflection. This positively charged region is called the nucleus. As very few alpha particles experienced the deflection, it was concluded that the volume occupied by the nucleus is very small. Since alpha particles, which are comparatively denser, were deflected by the nucleus, it shows that almost the complete mass of the atom must be within the nucleus. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ একটা ভিডিও ক্লিপ দেখে নিলাম, যেখান থেকে আমাদের ধারণাটা আরও একটু স্পষ্ট হয়ে আসলো যে বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটি কেমন ছিল। আমি অনেকটা বোর্ডেও সেই ধরনের একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা একটু ফিরে দেখি আজকের পাঠ সম্পর্কে। আমরা জেনেছি আলফা কণার পরিচয়। দ্বিতীয়ত আমরা পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণে ব্যবহৃত উপকরণ সমূহ সম্পর্কে জেনেছি। এই পরীক্ষার পর্যবেক্ষণ সমূহ জেনেছি এবং সর্বশেষ এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ জেনেছি। এই সিদ্ধান্ত সমূহের উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত পরমাণু সম্পর্কে বা পরমাণুর গঠন সম্পর্কে তার পরমাণু মডেল দাঁড় করান, যেটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। আশা করি আমরা আগামী লেকচারে এই সম্পর্কে অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।